আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রস্তুতি বিষয়ক যেই ক্লাস, সেটার আজকে দ্বিতীয় ফ্রি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তামাদি আইন সংক্রান্ত বিষয়। প্রথম ক্লাসটিতে আমরা বাংলাদেশের দণ্ডবিধি নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন, যেটার উপর আপনারা জানেন আইনটা ছোট হলেও 10 মার্কের এমসিকিউ কিন্তু আছে। তো আমাদের এই রমজান মাসে টোটাল 7টা ফ্রি ক্লাস হবে। আর রমজানের পরে সম্ভবত 2 তারিখ অথবা 3 তারিখ থেকে আমাদের যেই ক্লাসগুলা সেগুলো শুরু হবে। আর আমরা যতটুকু জানি যে এপ্রিলের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, অথবা মে মাসের প্রথমে হবে। তো যাই হোক, 1 মাস যদি আমরা সময় পাই সেটাও কিন্তু আমাদের জন্য অনেক। তো যারাই অংশগ্রহণ করেছেন অথবা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফ্রি ক্লাস লাইভ ইউটিউবে দেখার জন্য। অথবা যারা এখন সরাসরি জুমে জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ। তো আমরা আজকের যে দ্য লিমিটেশন অ্যাক্ট, এই যে ক্লাসটি আছে, এই ক্লাসটি আজকে আপনাদের জন্য আমরা গেস্ট টিচার নিয়ে এসেছি। তো আজকের এই ক্লাসটা আপনাদের সামনে তুলে ধরবেন যে অ্যাডভোকেট আফরোজা শারমিন। তো আমি, যদি উনি শুনতে পান, আমি ওনার মাইক্রোফোনটা আনমিউট করতে বলবো। জি ম্যাডাম, আপনার কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি জি। ভাইয়া, কথা শোনা যাচ্ছে। জি, আপনি যেহেতু আজকে প্রথম আমাদের এখানে, তো আপনার পরিচয়টা দিয়ে ক্লাস শুরু করতে পারেন। জি। জি, আসসালামু আলাইকুম। আমি আফরোজা শারমিন, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট, ফরমার টিচার, প্রাইমেসি ইউনিভার্সিটি। এছাড়াও হচ্ছে আমি গ্লোবাল কমিউনিকেশন ম্যানেজার, আইটিএ, অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল টিচার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। তো আজকে আপনাদের সাথে আমি তামাদি আইন 1908 নিয়ে একটু আলোচনা করব। তো দেখা যাক কেমন হয়। আশা করি ক্লাসটা ভালো হবে বা ভালো লাগবে আপনাদের কাছে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে শুনলে ইনশাল্লাহ ক্লাসটা ভালো হবে, আশা করি। আর আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমি মূলত তিনটি ভাগে ভাগ করব। তিনটি ভাগের ভিতরে আমি প্রথম দিকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, মাঝখানে আমি আপনাদেরকে পড়াবো। নেক্সট হচ্ছে আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা কোনো কোশ্চেন থাকে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম দিকে যে কথাটা সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে বার কাউন্সিল পরীক্ষাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এই এক্সামের হচ্ছে প্যাটার্নটা কি, বা ডে বাই ডে এক্সামটা কত বেশি কঠিন হচ্ছে, এই সম্পর্কে কম বেশি আমাদের সবারই আইডিয়া আছে। তারপরও বলছি, যখন আমরা অনার্স কমপ্লিট করি বা বার কাউন্সিলের জন্য প্রিপারেশন নিয়ে থাকি, তখন যখন আমরা বই খাতা কিনে চেষ্টা করি যে না, আমি একজন অ্যাডভোকেট হব বা আমাকে হচ্ছে বার কাউন্সিলের এক্সাম দিতে হবে, বই খাতা নিয়ে বসার পরে ওভারঅল 100 স্টুডেন্ট, যদি আমি ভুল না করে থাকি, যে যারা পরীক্ষা দিবে তাদের ম্যাক্সিমাম সবারই কম আর বেশি একটা ভয় বা ভীতি কাজ করে তাদের ভিতরে, যে মনে হয় এটা বিশাল একটা সমুদ্র, এই সমুদ্রের ভিতরে কোথায় কি আছে না আছে কিছুই বুঝে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কোন বই পড়বো, কোন গাইড পড়বো, কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে ভালো হয়, এই নিয়ে এক একজনের এক এক ধরনের মানে চিন্তা ধারণা অনেক কিছুই থাকে। তো এটাকে যদি আমি তুলনা করি, তো প্রথম দিকে আমাদের স্টুডেন্টদের মনে হয় যে আমরা একটা বিশাল সমুদ্রের মধ্যে আছি, এই সমুদ্রে কোনো কূল কিনারা নেই। তারপর আমরা পড়তে পড়তে এমন একটা পর্যায়ে আসি যে মনে হয় যে না, এটা মনে হয় সমুদ্র থেকে এখন এখন নদীতে চলে আসছে, একটু বুঝতেছি, নদী থেকে চলে আসে পুকুরে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করব সেই পুকুর থেকে তুলে নিয়ে এসে আপনাদেরকে অ্যাকোরিয়ামে রাখা যায় কিনা। অ্যাকোরিয়ামে মাছ ধরা খুবই সহজ, যে কোনো সময় ধরতে পারবেন। তো আমাদের কাছে বিষয়টা যদি খুব ইজি হয়, তাহলে পরীক্ষা দিতে গিয়ে আমরা আসলে খুব অল্প সময়ে সঠিক অ্যান্সারটা কিভাবে কৌশল নিয়ে অ্যান্সারটা করতে পারবো, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো আহ, এটাই হচ্ছে আমার ফার্স্ট যে পার্টটা ছিল, যে আমরা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার থেকে আস্তে আস্তে কিভাবে এটাকে শর্ট করে নিয়ে আসতে পারি, এই নিয়ে আমরা আমরা হচ্ছে আলোচনা করব বা কথা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা পড়াশোনায় চলে যাব। তো এর মাঝে বলি, কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান বা যাদের হচ্ছে আনমিউট করলে কোনো প্রবলেম হবে না,
বা মিউট, কথা বলতে পারবেন, বাইরে থেকে কোনো সাউন্ড আসবে না, এরকম যদি কেউ থাকেন তাহলে আপনারা হয়তো পারমিশন নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। সেই ক্ষেত্রে পড়ার সুবিধার্থে যে কোনো একজন পড়ার সুবিধার্থে আহ, ভাইয়া যদি পারমিশন দিয়ে থাকে বা এরকম যদি কোনো সিচুয়েশন কারো থেকে থাকে যে না কোনো সাউন্ড আসবে না আমাদের পড়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে পারবেন আর কি। সেক্ষেত্রে আপনারা একটু কথা বলেন বা কিছু লিখে পাঠান, তাহলে আমরা সেভাবে চেষ্টা করব আশা করি। তো আমরা আহ, আমাদের রেগুলার পড়ায় চলে যাই তামাদি আইনের উপরে। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। একটু ওয়েট অপেক্ষা করবেন। যে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নেই, আপনি শুরু করতে পারেন, স্ক্রিন আচ্ছা, দেখা যাচ্ছে। এখানে একটু ছোট হয়ে আছে তো জি, এটা। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, না আমার এখানে কেন জানি শো করতেছে না, একটু কাইন্ডলি আমি একটু টাইম নিচ্ছি। ওই কেন? জন্য অফ করে দেন, অফ করে আবার চালু করেন, সমস্যা নেই, শেয়ারিং অফ করে আবার চালু করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টপ শেয়ার। আচ্ছা, আমি আবার একটু ট্রাই করছি। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি, আমার দেখা যাচ্ছে। জি জি জি, আমার এখানে ক্লিয়ার আছে। যে কোনো একজন আমার সাথে একটু কথা বললে না আমার জন্য একটু সুবিধা হয় আর কি। যে কে আমার সাথে কথা বলবেন এমন কি, বা কার কথা শোনা যাচ্ছে এমন কি, আপনি একটু নামটা বললে ভালো হতো। হ্যাঁ, আমি ওয়াশিকুল ইসলাম। ওয়াশিকুল ইসলাম, আচ্ছা ওয়াশিকুল ইসলাম। তো আপনি, আশা করি যে আপনি আমার সাথে কমিউনিকেট করবেন বা একসাথে আমরা দেখি ক্লাসটা শুরু করতেছি। তো আসলে তামাদি আইনটাকে আমি আমার নিজের সুবিধার্থে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করেছি। অর্থাৎ তামাদি আইনের প্রথম যে অংশটুকু, সেই অংশটুকুকে আমি বলছি হিস্ট্রি। অর্থাৎ প্রত্যেকটা আইনেরই ইতিহাস বলে কথা থাকে, এই আইনটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে বা কি বৃত্তান্ত, হিস্ট্রি বলে একটা কথা থাকে। তো আমি এই হিস্ট্রি পার্টটা আমি একটু পরেই আলোচনা করব। আমি প্রথমে মূল আইনের দিকে চলে যাচ্ছি, আমি হিস্ট্রির পার্টটা পরে আলোচনা করতেছি। এটার পেছনে কারণ হচ্ছে আশা করি এ আজকে যে স্টুডেন্টরা আছে তাদের ম্যাক্সিমামের পরীক্ষা দিবে খুব আর্লি, নেক্সট মান্থে হয়তো এক্সাম, সবারই কম বেশি পড়াশোনা আছে, এই কারণে আমি প্রথম দিকে হচ্ছে সেকশন ওয়াইজ চলে যাচ্ছি। আর আমি আগেও বলেছি যে আমাদের টার্গেট হচ্ছে খুব শর্টলি কিভাবে আপনি মনে রাখবেন সেটার একটা কৌশল দেখাই দাও। ঠিক আছে, আমি হিস্ট্রিতে আসবো কিন্তু আমি একটু সেকশনে চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমি সেকশন ধারা 3 থেকে শুরু করছি, যেহেতু ধারা 3টা ইম্পর্টেন্ট। দেখেন ধারা 3-এ কি বলেছে, তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল। কি বলেছে? তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে তামাদি বলতে আমরা সবাই জানি, তারপরেও আমি হচ্ছে আবার রিপিট করতেছি, নির্ধারিত সময়সীমা অতিক্রম করা। অর্থাৎ প্রত্যেকটি মামলা দায়ের করার জন্য একটি নির্ধারিত সময়সীমা থাকে। সেই সময়সীমাটুকু আমরা কতটুকু কাজে লাগাতে পারবো বা অতিক্রম হয়ে গেলে আমাদের করণীয়টা কি, এই সম্পর্কে তামাদি আইন আলোচনা করে। তো ধারা 3টা একটা ইম্পর্টেন্ট ধারা। এখানে বলছে কি, তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল, ফলাফলটা কি আসতে পারে। তো এক কথায় আমরা যদি খুব শর্টলি এই ধারা সম্পর্কে জানতে চাই বা বুঝতে চাই, তামাদির মেয়াদ শেষে যদি মামলাটি দায়ের করা হয় সেই ক্ষেত্রে উক্ত মামলাটি খারিজ হয়ে যাবে। ফলাফলটা কি আসতেছে? খারিজ। দেখেন আমরা যদি আইনের কথা পড়ি তাহলে এখানে বলা আছে যে তামাদির মেয়াদ শেষে যদি কোনো মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা হয় সেই ক্ষেত্রে বিবাদী পক্ষ আপত্তি তুলুক বা না তুলুক আদালত বাধ্য থাকবে খারিজ করে দেওয়ার জন্য। এবং 3 ধারার বিষয়বস্তু 4 থেকে 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। এই পুরো লাইনটুকুই আমি আপনাদের জন্য শর্ট করে নিয়ে আসছি মনে রাখার জন্য, যে এখানে বিষয়বস্তু 3টি, মামলা, আপিল এবং দরখাস্ত, এটা আদালতের জন্য বাধ্যতামূলক। এবং কোন পক্ষ আপত্তি তুলবে? বিবাদী পক্ষ। আপত্তি তুলুক বা না তুলুক উক্ত মামলা, আপিল এবং দরখাস্তটি খারিজ হয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন লেখা আছে ফলাফল, একটু করি, এই যে ফলাফল।
ফলাফল কি হচ্ছে? মামলা খারিজ। অর্থাৎ খুব শর্টলি, আপনার অনেক বড় করে পড়েছেন, ঠিক আছে, এখন পরীক্ষার আগে চোখ বোলানোর দরকার। শর্ট, খুবই শর্ট। নেক্সট চলে আসবেন, তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার সময় আদালত বন্ধ থাকলে করণীয় কি? তামাদির মেয়াদ উত্তীর্ণ সময় যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে আদালত পুনরায় যেদিন খুলবে সেই দিনই মামলা, আপিল এবং দরখাস্তটি দায়ের করা যাবে। সাপোজ আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। 5ই আগস্টের আগে এই ঝামেলার সময় আমার একটা মামলা আদালতে চলছিল। তো আমার জুনিয়র যেটা বললো যে ম্যাডাম আপনি মোটেও অরিড হয়েন না, যেহেতু আদালত বন্ধ আছে আমাদের কিছু করার নাই। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল একটা নলেজ, যে আসলে বার কাউন্সিল পরীক্ষা আমরা যতই পড়ে শুনে দেই না কেন, আমাদের তো পড়তেই হবে, তবে প্র্যাকটিক্যাল জ্ঞানের সাথে প্রত্যেকটা ধারার কিছু না কিছু সম্পর্ক অবশ্যই রয়ে গেছে। ঠিক এই ধারাটা তেমন, যে তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার সময় আদালত যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আদালত পুনরায় যেদিন খুলবে সেদিন উক্ত মামলা, আপিল এবং দরখাস্তটি দায়ের করা যাবে। এখানেও দেখেন বিষয়বস্তু তিনটি: মামলা, আপিল এবং দরখাস্ত। আচ্ছা, 3 চলে গেল, এখন আসেন 4। 4-এ দেখেন, তামাদির বিলম্ব মওকুফ বা বিলম্ব মওকুফের জন্য আবেদন। বিলম্ব মওকুফের জন্য আবেদন, এই যে 5 ধারাটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। বিষয় হচ্ছে আমি মামলা, এখানে তো মামলা না, এখানে হচ্ছে আমি কোনো আপিল, রিভিউ, রিভিশন বা আপিল দায়ের অনুমতির দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত যদি আমি দায়ের করতে যাই, সেই ক্ষেত্রে যদি আমার বিলম্ব হয়ে যায়, বিলম্বের যথেষ্ট কারণ প্রমাণ দেওয়ার পরে আদালত যদি মনে করে আমার দরখাস্তটি আদালত রাখবে, সেই ক্ষেত্রে আদালত রাখতেও পারে, আদালত নাও রাখতে পারে। তো এই বিষয়টাকে আমরা খুব শর্টলি নিয়ে আসছি। দেখেন, 5 ধারার মূল বিষয় কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? 5 ধারাটি, 5 ধারাটি 3টি প্রযোজ্য ক্ষেত্রে। হচ্ছে 5টি ক্ষেত্রে। 5 মানে 5, 3 মানে 3। 5 ধারাটি প্রযোজ্য হচ্ছে 5টি ক্ষেত্রে। কিভাবে? আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং আদার্স অ্যাপ্লিকেশন। আচ্ছা, প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? প্রযোজ্য হবে না হচ্ছে মূল মামলা, মূল মামলার ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে। একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখেন, আপনারা যখন বা আমরা যখন আইনজীবীরা কোনো মামলা দায়ের করি, সেটা সবসময় কি থাকে, কোনো একটা ফ্রেশ যখন একটা মামলা দায়ের করি, সেই ফ্রেশ মামলাটাকে আমরা মূল মামলা বলি। আর তামাদি আইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্লেখ করা আছে যে কোনো বিষয় যদি মূল মামলা, অর্থাৎ মূল মামলা যদি আমরা ডান হাত ধরে থাকি, যে মূল মামলা ডান হাত, এটা যদি প্রযোজ্য হয় তাহলে বাম হাত অপ্রযোজ্য হয়ে যাচ্ছে। যেমন দেখেন, এখানে প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? আপিল, রিভিউ, রিভিশন, আপিল দায়েরের অনুমতির দরখাস্ত বা অন্য কোনো দরখাস্তের ক্ষেত্রে। প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? মূল মামলার ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে এবং ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে। তো এই যে ফৌজদারি মূল মামলা এবং বিশেষ, 3টা যে বিষয়, এই 3টা এখানে হচ্ছে প্রযোজ্য হবে না 3টা বিষয়ের ক্ষেত্রে, প্রযোজ্য হবে 5টি বিষয়ের ক্ষেত্রে। কি 5 ধারায় কি প্রমাণ করতে হবে? যথেষ্ট কারণ। কারণ এখন আমি আইনজীবী হিসেবে ধরেন দাঁড়ানোর পরে আমি বলতেছি যে বিজ্ঞ আদালত, আসলে আমি তো নিউলি ম্যারিড কাপল, আমি হচ্ছে হানিমুনে গেছিলাম। আদালত কি মানবে? না, মানবে না। কখনোই মানবে না। আসলে এটা মানার মতো কোনো যথেষ্ট কারণ না। আমি যদি বলি যে হ্যাঁ আমি অসুস্থ ছিলাম বা আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম বা ক্লায়েন্টের কোনো সমস্যা ছিল বা সেরকম যথেষ্ট প্রমাণ যদি আমি দিতে পারি, সেই ক্ষেত্রে আদালত এটা মেনে নিবে এবং আদালতের জন্য এটা বিবেচনামূলক ক্ষমতা, কারণ আদালত এটা মানতেও পারে, নাও মানতে পারে। দেখেন, 5 ধারাটা খুব শর্টলি নিয়ে আসছি। আমার মনে হয় না যে এর পরে হচ্ছে 5 ধারা সম্পর্কে শর্ট আর কোনো কিছু আছে। আচ্ছা, এবং প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, কারণ এখন তো আমরা হচ্ছে লাস্ট মুহূর্তে প্রিপারেশন নিব যদি আমাদের এক্সাম 25 তারিখ বা আশেপাশে হয়ে থাকে। আর যাদের এক্সাম পরবর্তীতে আরো হয়তো 6 মাস পরে বা 1 বছর পরে দিবে, এই ক্লাস কিন্তু তাদের জন্য না। তারা এখান থেকে উপকৃত হবে, তবে এটা আসলেই অনেক শর্টকাট। শুধু এক্সাম রিলেটেড, কতটুকু এক্সাম আসতে পারে বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। আচ্ছা, এরপর আমরা আসি একটু দেখি আইনগত অপারগতা।
আইনগত লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে ধারা 6 থেকে 9 পর্যন্ত আলোচনা করছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় আসে আইনগত অপারগতা সম্পর্কে কোন ধারা থেকে কোন ধারায় আলোচনা করা হয়েছে, এটা 6 থেকে 9। আচ্ছা, ধারা 6 আমরা দেখি বৈধ অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি কি। দেখেন, বৈধ অপারগতা বলতে 3টি বিষয়কে বোঝানো হচ্ছে। নাবালক, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে আমরা বৈধ অপারগতা বলতেছি। দেখেন বিষয়টা কি, আমরা যখন 6 ধারাটা বেয়ার অ্যাক্ট থেকে পড়বো বা যে কোনো নোট গাইড থেকে পড়বো, ওখানে উল্লেখ করা আছে 3টা ভাগে এগুলো উল্লেখ করা আছে। যদি কোনো ব্যক্তি মামলা দায়েরের অধিকারী হয় এবং উক্ত সময়ে সেই ব্যক্তি যদি নাবালক থাকে, উন্মাদ থাকে বা জড়বুদ্ধি সম্পন্ন থাকে, তাহলে সে সুস্থ হবার পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের তামাদি মেয়াদ শুরু হবে। তো আমরা সেই বিষয়টাকে কি করলাম, ছোট করে নিয়ে আসলাম যে কয়জনের কথা বলছে এখানে, 3 জনের কথা, নাবালক, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির বিষয়। কয়টা বিষয় নিয়ে কাজ করতেছে? 3টা বিষয় তিনটা নিয়ে। বিষয়। আচ্ছা, এখন আসেন, আমরা যেহেতু দেখতেছি প্রত্যেকটা ধারা, তামাদি আইনের প্রত্যেকটা ধারাই বলে যাচ্ছে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে আমরা এখন এসে দেখতে পারি যে প্রযোজ্য হবে মোকদ্দমা বা কার্যক্রম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মূল মামলা বা কার্যক্রম দাখিলের অধিকারী হয় এবং সেই সময় উক্ত ব্যক্তি যদি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে এটা সমাধান হওয়ার পর তার বিরুদ্ধে তামাদি মেয়াদ শুরু হবে বা ডিক্রি জারি দরখাস্তের অধিকারী হয়। তাহলে প্রযোজ্য হচ্ছে কোন ক্ষেত্রে? আমরা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এটা কিন্তু বলে নাই, বলছে কোনো মোকদ্দমা বা কার্যক্রমের ক্ষেত্রে বা কোনো ডিক্রি জারির দরখাস্তর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে শর্টকাটে দিয়ে দিছি মোকদ্দমা বা কার্যক্রম এবং ডিক্রি জারির দরখাস্ত। আর 6 ধারাটা মূলত এটা বাদী এক্সারসাইজিং পাওয়ার, অর্থাৎ বাদী এটাকে ইউজ করতে পারবে। প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? ওই সেম একই বিষয়, যে ক্ষেত্রে প্রযোজ্য হবে অপোজিট সাইডে, অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ বিবাদী এটা কোনো সুবিধা পাচ্ছে না, আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে না, অগ্রক্রয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে না। অগ্রক্রয়ের আরেকটা নাম হচ্ছে প্রিয়াম্পশন। আপনারা যারা লয়ের স্টুডেন্ট, যারা অনার্স কমপ্লিট করে আসছেন বা 2 বছরের কোর্স কমপ্লিট করে আসছেন, তারা অবশ্যই অবগত আছেন প্রিয়াম্পশন বা অগ্রক্রয়ের মামলা কি জিনিস। এরপরে যদি কখন এটা না বুঝে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটাকে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট আসি আমি। একাধিক ধারা 7, একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। এখানে বিষয়টা কি একটু খেয়াল করে দেখেন। একাধিক বাদী, কয়জন বাদী? একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। আমরা 3 জন মিলে একটা টিম গঠন করলাম। 3 জন মিলে একটা টিম গঠন করলাম, কিন্তু এই টিমের 3 জন মানুষেরই কোনো একটা পাওয়ার দেওয়া আছে এক্সারসাইজ করার মতো। একই সাথে যাই করি না কেন 3 জন করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি একজন অসুস্থ হয়ে থাকে বা একজন যে কোনো আইনগত অপারগতায় ভুগে, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। আর যদি এমন পাওয়ার দেওয়া থাকে, ধরেন আমরা 3 জন, 3টা ফ্রেন্ড, একজন ইউএসএ তে আছে, একজন অস্ট্রেলিয়া আছে, একজন বাংলাদেশে আছে। যে বাংলাদেশে বিজনেস করতেছে তাকে আমরা সম্পূর্ণ পাওয়ার দিয়ে রাখলাম যে ঠিক আছে, তুমি কোম্পানির হয়ে যে কোনো দায় মুক্তি নিতে পারো। তখন যে ইউএসএ তে আছে সে যদি নাবালক, সে যদি জড়বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে বা হঠাৎ করে পাগলও হয়ে থাকে, এতে সমস্যা নেই। যাকে পাওয়ার দেওয়া আছে সে চাইলেই দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারবে এবং কোনো মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে যাবে। সেম উপায়ে 7 ধারাটি প্রযোজ্য হবে 3টি ক্ষেত্রে: মোকদ্দমা বা কার্যক্রমের ক্ষেত্রে, ডিক্রি জারি দরখাস্তের ক্ষেত্রে, বাদীর ক্ষেত্রে। আর এটা যদি আমরা জেনে থাকি, তাহলে প্রযোজ্য হচ্ছে না কোন ক্ষেত্রে? এখানে এক্সেপশনাল আছে হচ্ছে বংশগত পদলাভ, আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে, বিবাদীর ক্ষেত্রে, অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, বিশেষ ব্যতিক্রম। আসলে কি, এটা যদি লং ক্লাস নিতে হয় তাহলে অনেক কিছু পড়ানো যায়। তারপর আমি যতটুকু পেরেছি যে শর্ট করে আনার জন্য আপনাদের সুবিধার্থে, যে অন্তত মানে কি পয়েন্ট গুলো তুলে ধরার জন্য বা ম্যাক্সিমাম যেই কোশ্চেন গুলো যেখান থেকে টাস্ক করতেছে ওগুলোকেই খুব শর্টলি নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, ধারা 8 হচ্ছে বিশেষ ব্যতিক্রম। তো ধারা 8-এ যেটা বলছে যে কোনো ব্যক্তি, সে যদি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে, সে সুস্থ হওয়ার 3 বছরের মধ্যে মামলাটি দায়ের করতে হবে। যদি না করে সেক্ষেত্রে মামলা খারিজ। দেখেন আমি সাইডে লিখে দিয়েছি 3 ইয়ার্স, এই যে 3 ইয়ার্স।
এবং বলে দিছে যে মামলা খারিজ, ফলাফলটা কি? খারিজ। তামাদি কাল আরম্ভ হওয়ার সময় আইনগতভাবে অপারগ হলে কি হয়ে যাবে? মামলাটি খারিজ হয়ে যাচ্ছে। দেখেন, এরপরে আসেন সময়ের বিরামহীন চলন অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেলে পরবর্তীতে আর কোনো অক্ষমতার কারণে তামাদি মেয়াদ অফ হবে না। অর্থাৎ ধরেন আমি নাবালক, আমি আজকে সাবালক হলাম, মামলা দায়ের করতে পারবো। অথবা আমি আজকে পাগল, 1 সপ্তাহ পর সুস্থ, আমার মামলা দায়ের তামাদি মেয়াদ আছে ধরেন 6 মাস, আমি কি হলো 3 মাস পরে আমি সুস্থ হয়ে গেলাম, হওয়ার পরে 1 দিন বা 2 দিনের জন্য ঠিকঠাক ছিলাম, এরপরে আবার অসুস্থ হয়ে গেলাম। তো এই যে সময়ের বিরামহীন চলন, মানে আমি যে মাঝখানে 2 দিন সুস্থ ছিলাম, মানে আমি আর কোনো তামাদির কোনো বেনিফিট পাবো না। আবার আমি অসুস্থ হব, তখন আবার বলবো না আমি তো অসুস্থ হয়ে গেছি, আমাকে আবার হচ্ছে তামাদির গণনা করা যাবে না, এটা হবে না। অর্থাৎ আমি যেদিন সুস্থ হব সেদিন থেকে পরবর্তী আর কোনো সমস্যার কারণে আপনার এই আমরা তামাদি ক্লেম করতে পারবো না যে না। আচ্ছা, ট্রাস্টির বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি হয় না। আচ্ছা, ট্রাস্টির বিরুদ্ধে মামলা দায়েরে তামাদি মেয়াদ হয় না, এটা থেকে কোশ্চেন খুব কমই এসে থাকে। তারপর বৈদেশিক চুক্তির উপর মামলা, ধারা 11। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে একটু টাচ করি। আচ্ছা, এখন আসেন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তামাদির মেয়াদ গণনা। তামাদির মেয়াদ গণনা, এখানে দেখেন আমি দুই পাশে 2টা সেকশন লিখে রাখছি। এদিকে লিখে রাখছি হচ্ছে তামাদির মেয়াদ, টোটাল তামাদি আইন হচ্ছে 29টা সেকশন। 29টা সেকশনের ভিতরে আপনার 12 থেকে সেকশন 15, 25, 12 থেকে 25 হচ্ছে তামাদির মেয়াদ গণনা সম্পর্কে আলোচনা করছে। আর তামাদির মেয়াদ গণনা ক্ষেত্রে বাদ যাবে 12 থেকে 17 ধারা। তামাদির মেয়াদ গণনা সম্পর্কে 12 থেকে 25, আর গণনা করার ক্ষেত্রে বাদ যাবে 12 থেকে 17 ধারা। আচ্ছা, এরপরে নেক্সট আসেন দেখি আইন, ধারা 12, এই যে ধারা 12, আইনগত অপারগতায় যে পরিমাণ সময় গণনা বাদ দিতে হবে। আইনগত অপারগতায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে। যেমন ধরেন আজকে আমি বুঝলাম যে আমি একটা মামলা দায়ের করব, তাহলে কারণটা কবে উদ্ভব হলো? আজ উদ্ভব হলো। মামলা দায়েরের কারণ যেদিন উদ্ভব হয় সেই দিনটি তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। রায় ঘোষণার দিন, যেমন আমি কোনো আপিল করব, যেমন বিষয় এটা, আমি কোনো আপিল করব, আপিল করার অনুমতির দরখাস্ত বা রায় রিভিউয়ের জন্য দরখাস্ত করব, সেই ক্ষেত্রে রায় ঘোষণার যে দিনটা, ওই দিনটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমাকে আপিল বা আপিল আপিল করার অনুমতি দরখাস্ত বা রায় রিভিউ দরখাস্তের জন্য আবেদন করতে পারবো। অর্থাৎ যেদিন রায়টা ঘোষণা করবে সেই দিনটা অ্যাপ্লিকেবল না, বাদ দেওয়া যাবে। তারপর দেখেন রায়, ডিক্রি, আদেশের নকল সংগ্রহের ক্ষেত্রে যতদিন লাগবে, ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হলে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু ঘুরায় লিখছি, এটা কারণ আছে। কারণটা হচ্ছে রায়, ডিক্রি এবং আদেশের নকল সংগ্রহ করতে যতদিন লাগে। অনেক সময় এমসিকিউতে এইভাবে এসে থাকে যে আপনাদের কনফিউজ করে ফেলে, যে খুব সহজ একটা কথা কিন্তু কথাটাকে খুব ঘুরায় লিখে। যেমন আমি একটা মামলা থেকেই বলছি যে আমার একটা মামলা খারিজ হয়ে গেছে, এখন আমি হচ্ছে আপিল করব। তো আমি যখন আপিল করব নিশ্চয়ই ওই মামলার আমার নকল তুলতে হবে। যে রায়টা বা যে ডিক্রিটা আসছে সেই ডিক্রিটার বিরুদ্ধে যে রায়টা বা ডিক্রিটা আসছে সেটার আমার একটা নকল তুলতে হবে। এই নকল তুলতে যে কয়দিন সময় যাবে সেই কয়দিন সময় বাদ দিতে হবে। অর্থাৎ আমার যদি এমন হয়ে থাকে কোনো মামলা দায়েরের ক্ষেত্রে আমি আপিল বা রিভিউ করব, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ আছে 30 দিন। 30 দিন, কিন্তু আমার 20-25 দিনই চলে গেছে হচ্ছে আপনার ডিক্রি তুলতে বা রায় তুলতে বা আদেশের নকল তুলতে, তখন আমি কি করব? সেম পজিশন যারা আইনজীবী আছেন, আশা করি অনেকেরই এই 5ই আগস্টের সময় বা আগে পরে এই ধরনের সমস্যা হয়ে গেছিল কোর্ট বন্ধ থাকার বা ঝামেলার কারণে। তো সেই ক্ষেত্রে ওই
যে কয়টা দিন আমার সময় লাগবে সেই সময়ের দিনটুকু বাদ যাবে। আমার মনে হয় ক্লিয়ার। এরপরে যদি তারপর হচ্ছে রোয়েদাদ, এটা অ্যাওয়ার্ড নকল পেতে। টোটাল কথা হচ্ছে যে কোনো ডিক্রি বা কোনো আদেশ বা কোনো রায়, এটার বিরুদ্ধে যখন আমরা কোনো আপিল, রিভিউ বা রিভিশন যেটাই করব না কেন, আমাকে তো নকলটা তুলতে হবে। সেই নকল তোলার ক্ষেত্রে যতদিন সময় লাগবে সেই সময়টাকে আমার বাদ দিয়ে তারপরে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তারপর দেখেন নেক্সট ধারা 13। ধারা 13-তে বলছে যে বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় বাদ দিতে হবে। বিবাদীর কার বিষয় দেখেন তো, আমি স্টার চিহ্ন দিয়ে দিয়ে দিছি বিবাদীর কথা। আমি একটা কথা আবারও বলছি, বারবার বলবো, যে এমসিকিউ পরীক্ষা দেওয়ার সময় আমাদের হাতে কিন্তু সময় খুবই কম থাকে, এবং আমরা যে পড়ে পড়ে দেখবো অনেক সময় যে আমাদের মানে হাইপার টেনশন এত বেশি কাজ করে যে পড়ে ওইটা খুঁজে বের করা বা অনেক সময় কনফিউজিং আমরা হয়ে যাই। তো সেই কনফিউজিং জানি আমরা না হই, সেই কারণে 13 ধারার মূল বিবেচ্য বিষয় বিবাদী। অর্থাৎ বিবাদী যদি বাংলাদেশ সরকার কর্তৃক প্রসারিত কোনো এলাকায় বাইরে থাকে সেই সময়টুকু বাদ দিতে হবে। আপনি তো নিশ্চয়ই পুরাটা সেকশন ধরে পড়ছেন বা বেয়ারেক ধরে পড়ছেন, কিন্তু পরীক্ষার আগে মনে রাখতে হবে যে এটা হচ্ছে বিবাদীর অনুপস্থিতিকালীন সময় বাদ দিতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা আসি যে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারা ব্যয়িত সময় বাদ দেওয়া, মানে বাদ দিতে হবে, বাদ যাবে। আমার একটা মামলা সহকারী জজ আদালতে দায়ের করার কথা, কিন্তু ওইটা দায়ের না করে আমি সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করলাম। তবে আমি আসলে জেনে বুঝে ভুলটা করি নাই। সেই ক্ষেত্রে যে সময়টুকু এক আদালত থেকে ট্রান্সফার হয়ে আরেক আদালতে, এই যে যে সময়টুকু আছে এই সময়টুকু বাদ দিতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি মামলার বিষয়বস্তু, দুইটি মামলার পক্ষগণ এক হতে হবে। এবং এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য দেখেন, মূল মামলা বা দরখাস্তর ক্ষেত্রে, বাদীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এটা আদালতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ আমি যখন সহকারী জজ আদালতে না করে সিনিয়র সহকারী জজ আদালতে করেছি বা অন্য কোনো আমার যেটা প্রয়োজন ছিল না সেখানে করার পরে, যেটা আমার এখতিয়ার, যেই আদালতে আমার এখতিয়ার সম্পন্ন আদালত, সেখানে আনার পরে আদালতকে যদি বলি যে না আমার এখানে সৎ উদ্দেশ্য ছিল, আমি বিজ্ঞ আদালত আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, তখন আদালত সে ওই মামলাটা গ্রহণ করার জন্য বা দরখাস্তটি গ্রহণ করার জন্য আদালত বাধ্য থাকবে। আদালতের কিন্তু বিবেচনামূলক ক্ষমতা না, বাধ্যতামূলক ক্ষমতা, এটা একটু খেয়াল করবেন আর কি। 14 ধারা। আচ্ছা, 15 ধারাতে দেখি কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। মামলা বা ডিক্রি জারির দরখাস্তের ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা কোনো মামলাকে স্থগিত বা মুলতবি রাখা হয়, তাহলে এই স্থগিত বা মুলতবি থাকাকালীন সময়টুকু বাদ দিতে হবে। এখানে মূলত যে বিষয়টা আসে দেখেন 15 ধারায়, কোন কোন ক্ষেত্রে 15 ধারাটা প্রযোজ্য, মামলা বা ডিক্রি জারির দরখাস্ত, এই দুইটা ক্ষেত্রে কিভাবে আপনি স্থগিত বা মুলতবি করবেন, নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা কি করতে পারেন, স্থগিত বা মুলতবি করতে পারেন। দেখেন কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে, অর্থাৎ যতটুকু সময় স্থগিত থাকবে ততটুকু সময় বাদ দিতে হবে। ডিক্রি জারির বিক্রয় রদ করবার কার্যধারা চলাকালীন সময় বাদ দিতে হবে। ডিক্রি জারিতে যদি কোনো সম্পত্তি বিক্রয় হয় তাহলে সেই ক্ষেত্রে মামলা করতে গেলে যতটুকু সময় রদ করা হবে ওই সময়টুকু বাদ দিতে হবে। দেখেন ধারা 17, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। মামলা করার অধিকার অর্জনের পূর্বে 16 মৃত্যু। নম্বরটা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতেন ম্যাম। আহ, আমি 16টা আমি পরে আসতেছি, যেহেতু সিরিয়ালি যাচ্ছি তো আমি এটা মাথায় রাখলাম, খেয়াল রাখলাম, আমি হচ্ছে 16টাও ঠিক আছে। বুঝাই দিব। মূলত হচ্ছে 16টা হচ্ছে ডিক্রি জারি বিক্রয় রদ। আচ্ছা, ডিক্রি জারিতে যখন কোনো সম্পত্তি ক্রয় করা হয় তখন ওই সম্পত্তিটা আদালত কর্তৃক অনেক সময় হোল্ড করে ধরে রাখা হয়, ঠিক আছে? তো ওই হোল্ডিং টাইমটুকু বাদ যাবে। তারপরে হচ্ছে ডিটেলসে যদি কখনো মানে ক্লাস আসে ডিটেলস আরো বুঝিয়ে দেবো। আচ্ছা, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। এখন আমি মামলা করব বা আমার বিরুদ্ধে কেউ মামলা করবে, ঠিক ওই সময়ে যদি আমি মারা যাই তাহলে কি করতে পারে দেখেন, এখানে
খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই 17 ধারাটি বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বারবার আপনারা লক্ষ্য করবেন 17 ধারা বাদী বিবাদী উভয় ক্ষেত্রে প্রযোজ্য। খুব কনফিউজিং করে ফেলে কোশ্চেন যখন আসে, খুবই করে ফেলে যে না। এবং মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু ফলাফল, পূর্বে মানে কি আগে না পরে? আগে। তাহলে আরেকটা বিষয় খেয়াল কি রাখতে হবে, পূর্বে কোন 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 ধরনের মামলা বা দরখাস্ত আইনগত প্রতিনিধি করবে। দেখেন আমরা যারা লয়ের স্টুডেন্ট তারা খুব কমনলি জানি যে কোনো বিষয় হলে কেউ যদি মারা যায় সেটা আইনগত প্রতিনিধির কাছে চলে যায়, বা তার সন্তান করে, বা আইনগত প্রতিনিধি আছে, অভিভাবক থাকে, এদের কাছে চলে যায়। তো এই বিষয়টা কিন্তু খুব অ্যাভেলেবেল আসে না। অ্যাভেলেবেল আসে হচ্ছে 17 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, মামলা বা দরখাস্ত ক্ষেত্রে। এবং এই যে পূর্বে, আমরা অনেকেই খেয়াল করি না মামলা করার অধিকার অর্জনের পূর্বে হবে না পরে হবে। সারা বছর তো পড়ে আসছি, কিন্তু এখন তো বুঝতেছি না এটা কি পূর্বে ছিল না পরে ছিল। আসলে ঘটনাটা পূর্বে, এবং এটা 17 ধারাটা দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? অগ্রক্রয়, স্থাবর সম্পত্তি দখল উদ্ধার এবং বংশগত পদলাভ, এই 3টি ক্ষেত্রে 17 ধারাটি প্রযোজ্য হবে না। আচ্ছা, এবার আসেন আপনার, এটা আগের শীটটা চলে গেছে, 18 ধারা প্রতারণার ফলাফল। প্রতারণার ফলাফল যেই ক্ষেত্রে কোনো মামলা দায়ের করার কেউ অধিকারী হয় কিন্তু প্রতারণার মাধ্যমে, আমি এখানে তারপর একটু হাইলাইট করে দিই, আমি এখানে আছি। এখানে আছে। আচ্ছা, যে ক্ষেত্রে কোনো বাদী মামলা করার জন্য অধিকার প্রাপ্ত হয় কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকার সম্পর্কে জানতে দেওয়া হয় না, এই ধারাটি তার জন্য। অর্থাৎ ধরেন আমি আমার একটা জমি সম্পর্কে মামলা করব, আমি মামলা করার জন্য অধিকার অর্জন করছি, বাট কোনোভাবেই আমার কোনো রিলেটিভস আমাকে জানতে দিচ্ছে না, তখন এই ধারাটি প্রযোজ্য হবে। দেখেন এই 18 ধারাটি প্রযোজ্য হচ্ছে মামলা বা দরখাস্তর ক্ষেত্রে। এখানে কিন্তু আপিল নাই, খেয়াল করে দেখেন। বিবাদী কি করছে, কাকে জানতে দেয় নাই? বাদীকে জানতে দেয় নাই, জানতে দেয় নাই। আচ্ছা, দেখেন মেয়াদ গণনাটা কি এই ক্ষেত্রে, তামাদি মেয়াদ গণনাটা কিভাবে শুরু হবে? এখন আমি তো জানি না, আমার দেখা গেছে আমি একটা মামলা দায়ের করব, সেটা তামাদি মেয়াদ আছে 2 বছর বা 5 বছর বা 6 বছর, কিন্তু 6 বছরই আমাকে গোপন করে রাখা হয়েছে। তখন আমার প্রতিকারটা কি? আমি কিভাবে মামলাটি দায়ের করতে পারবো? তখন বলছে যে সর্বপ্রথম প্রতারণার কথা যেদিন জানতে পারবো, অর্থাৎ আমি যেদিন প্রতারণার কথাটি জানতে পারবো সেদিনই আমি মামলাটি দায়ের করতে পারবো, এবং সেখান থেকে আমার মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনাকাল শুরু হবে। গোপন রাখা দলিল যেদিন উদ্ধার করতে পারবো, গোপন রাখা দলিল যেদিন উদ্ধার করতে পারবো, অপর পক্ষকে দলিলটি হাজির করতে বাধ্য করতে পারবো, সেই সময় কি হবে? মামলাটি দায়ের করতে পারবো, বা আমার বিরুদ্ধে মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তারপর দেখেন 2 শ্রেণীর ব্যক্তিকে এখানে আমরা অভিযুক্ত করতে পারি, যেমন প্রতারণার জন্য দোষী ব্যক্তি বা তার সহযোগী। অর্থাৎ আমাকে জানতে দেওয়া হয় নাই, আমার চাচাকেই আমি গ্রামে রাখছি আমার জমি দেখাশোনা করার জন্য, কিন্তু চাচা কি করলো, চাচা তো ভাই বোনদের বা অন্য কাউকে নিয়ে আমার জমিটা বিক্রি করে দিল। তাহলে প্রতারণার জন্য যে প্রতারিত, আমাকে বললে দেখা গেছে আমি মামলা করতাম, কিন্তু আমি মামলা না করে কি করলাম, আমাকে কোনোভাবে জানতে দেওয়া না, বলছে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তোমাকে দেশে আসতে হবে না, কিন্তু আলটিমেটলি তারা প্রতারণা করছে এবং অনেককে সহযোগিতা নিয়েই কাজটা করছে। তাহলে কে কে দায়ী? প্রতারণার জন্য দোষী ব্যক্তি বা সহযোগীর বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো। যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ছাড়া অন্য কোনো ভাবে দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে। ধরেন সত্য দাবি করে, আমি কারোর সাথে খুব ফ্রড করতেছি, বা আমার ইন্টেনশনই হচ্ছে আমি ফ্রড করব, ফ্রড করে আমি হয়তো 5 কোটি টাকার একটা প্রপার্টি আমার নামে আমি করে নিব, আমি প্রতারণা করতেছি, বা এনিহাউ যেভাবেই হোক না কেন। তো এইখানে দেখেন যে মূল্যের বিনিময় ছাড়া অন্য কোনোভাবে দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে। আমার হাজবেন্ড, সে মনে করতেছে যে আমার ওয়াইফ তো প্রতারণা করতেছে, সে জানে শুনে সবকিছুই। আমার হাজবেন্ড মনে করতেছে যে হ্যাঁ ও যদি 5 কোটি টাকা পায়, সরল বিশ্বাসে কোনো মূল্য টুল্য কিছুই দিতে হচ্ছে না, ওয়াইফ টাকা পেয়েছে মানে হাজবেন্ডও টাকা পেয়েছে, তাহলে সেও সমান অপরাধী। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে
লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। আচ্ছা, দেখেন, লিখিত প্রাপ্তি স্বীকার অর্থাৎ আমার সাথে যদি কারো কোনো সম্পত্তি বা অধিকার নিয়ে কোনো দায় স্বীকারের কোনো বিষয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমি হচ্ছে 19 ধারা অ্যাপ্লাই করব। তো লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফলের ক্ষেত্রে আমাদের যে মুখ্য বিষয়টা খেয়াল রাখতে হবে, লিখিত প্রাপ্তি স্বীকার কত ধারা আলোচনা করছে? 19 ধারা। এখানে কি কি বলছে? একটি প্রাপ্তি স্বীকারের বিবৃতি থাকতে হবে অবশ্যই লিখিত প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে, এবং প্রাপ্তি স্বীকার হবে সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে। কি সম্পর্কে? সম্পত্তি এবং অধিকার নিয়ে। আমরা যেমন আগের যে সেকশনগুলো ছিল ওখানে পড়ে আসছি কি নিয়ে? ওখানে আমরা পড়ছি যে মোকদ্দমা নিয়ে কাজ করতেছে বা ডিক্রি জারি দরখাস্ত বা কার্যধারা নিয়ে কাজ করতেছে, আর এখানে হচ্ছে সম্পত্তি বা অধিকার। অর্থাৎ 19 ধারার আর একটা বিষয় বস্তু হচ্ছে সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে 19 ধারা কাজ করবে। তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার আগে প্রাপ্তি স্বীকার করতে হবে। প্রাপ্তি স্বীকার লিখিত হতে হবে, স্বাক্ষরিত হতে হবে। যদি প্রাপ্তি স্বীকারে তারিখ না থাকে তবে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, তবে কন্ট্রাক্ট অ্যাক্ট চুক্তি আইন অনুযায়ী মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আচ্ছা, নেক্সট আমরা দেখি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঋণ পরিশোধের অথবা সুদ প্রদানের ফলাফল। সুদের জন্য অর্থ প্রদান করলে তামাদি রক্ষা হয় না। তামাদি রক্ষার জন্য 3টি উপাদান আবশ্যক। অর্থ প্রদান তামাদি সময়সীমার মধ্যে হতে হবে। অর্থাৎ আমার কাছে যদি কেউ কোনো সুদ পায়, অর্থাৎ অর্থ নিয়ে যদি কোনো লেনদেন হয়, সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন উত্তরাধিকার, এখানে মূল সেকশনে অনেক কথা উল্লেখ করে দেওয়া থাকে, যেমন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঋণ পরিশোধের অথবা সুদ প্রদানের ফলাফল। সম্পত্তি কিভাবে পাইছেন? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঋণ পরিশোধ। উত্তরাধিকার থেকে আমাকে কোনো ঋণ পরিশোধ করতে হচ্ছে, এই ধরনের কোনো একটা বিষয়। দেখেন, অর্থ প্রদান তামাদি সময়সীমার মধ্যে হতে হবে। অর্থ প্রদান যে সুদের জন্য তা স্পষ্ট হতে হবে। যিনি দেনা পরিশোধ করতে বাধ্য তার দ্বারা বা তার এজেন্ট দ্বারা করতে হবে। তারপর দেখেন, দেনা পরিশোধ লিখিত এবং স্বাক্ষরিত হবে। দেনা বলতে আদালত এর কোনো ডিক্রি বা আদেশের অধীন প্রদত্ত অর্থকে বোঝাবে। ক্লিয়ার? এরপর আসেন আমরা দেখি ধারা 21, অক্ষম ব্যক্তির প্রতিনিধি। অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা? এটা হচ্ছে আইনানুগ বা আইনগত অভিভাবক, কমিটি, ম্যানেজার বা কমিটি বা ম্যানেজার কর্তৃক অন্য যে কোনো ব্যক্তি। 22, নতুন কোনো বাদী বা বিবাদীকে কারো স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল। অর্থাৎ মামলার একটা পর্যায়ে এসে বাদী বিবাদী স্থলাভিষিক্ত করার প্রয়োজন হতে পারে, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আমি আবারও বলছি, অবশ্যই নতুন। আগে যারা ছিল তাদের কোনো ট্রান্সফারের কোনো এখানে বিষয় আসতেছে না। যারা নতুন করে আসবে, বাদী বা বিবাদীকে, এখানে কয়টা বিষয় নিয়ে কথা বলতেছে? 2টা বিষয়, বাদী এবং বিবাদী। বিষয়টা কি? নতুন। ঠিক আছে, এছাড়া বিস্তারিত কিছু আছে, এত শর্ট টাইমে আসলে ওভাবে তো হয় না। তারপর আমরা যখন আরো লং ক্লাস নিব ইনশাল্লাহ এগুলোকে আরো হচ্ছে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরপর দেখেন 23, অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। আমি এই সেকশনটার কোনো কিছুই মানে আমার কাছে মনে হয় কি আমি আসলে করতে পারতেছি না। সেটা হচ্ছে চুক্তি ভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। মানে আমি যতবার চুক্তি ভঙ্গ করব ততবারই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বিষয়টা এমনই। বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মোকদ্দমা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা। আমি এই বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে যে ধরেন আমি কোনো আমার একটা 5 কাঠার একটা স্পেসে হচ্ছে আমি এক সাইডে একটু ঘর করে আসি, আর বাদ বাকি 3 কাঠা ধরে আমি ভাড়া দিয়ে দিছি। তো ঘর আমি ভাড়া দিছি হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে। তো এগুলো কিন্তু কোথাও কোনো বইয়ে লেখা বা কোথাও লেখা না, জাস্ট এটা আমার নিজস্ব ওপিনিয়ন, আমার মতামত আর কি। তো ভাড়া দিছি জানুয়ারি মাসের 1 তারিখে। তো ওনাদের বলে দিছি যে এটা বালির উপরে কনস্ট্রাকশন তৈরি করে আপনারা দোকান করে আসেন, ঠিক আছে, কিন্তু বালি আপনারা কোনো খনন করতে পারবেন না। তো দেখা গেছে আমি জানুয়ারি মাসে 1 তারিখে ভাড়া দিছি, মে মাসে যে কোনো কারণে আমি আমার পজিশনে নাই, হয়তো আমি বেড়াতে কোথাও চলে গেছি, ওনারা আমাকে না দেখে মে মাসে ওনারা যে কোনো কারণে বালিটা খনন করলো। তো বালি খনন করার কারণে আমার কনস্ট্রাকশন দেবে গেল। তো ক্ষতি হয়েছে কবে? যেদিন চুক্তি করছি সেদিন, মানে ওনাকে যেদিন ভাড়া দিছি সেদিন,
নাকি মে মাসে ক্ষতি হয়েছে? ক্ষতিটা হয়েছে মে মাসে, সুতরাং মামলাদারের তামাদি মেয়াদ শুরু হবে মে মাস থেকে। আমার মনে হয় ক্লিয়ার। জানি না, যদিও আমার এটা নিজস্ব একটা উদাহরণ, বইয়ে আরো সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। দলিলের উল্লেখিত সময়ের গণনা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী দলিলের উল্লেখিত সময় গণনা করা হয়। আচ্ছা, এরপরে দেখেন দখল বলে মালিকানা সত্ত্ব অর্জন, অর্থ খুব ইম্পর্টেন্ট কিছু সেকশন। এটা হচ্ছে ধারা 26 থেকে 28-এ বলা আছে। আমরা এখানে সুখাধিকার সম্পর্কে জানতে পারবো। সুখাধিকার, সুখাধিকারের ডেফিনেশন দেওয়া আছে 2-এর 5-এ। সুখাধিকারটা কয় ভাবে অর্জন হতে পারে? 2 ভাবে। এটা খুবই শর্ট করে লেখা যদিও। এক হচ্ছে দীর্ঘকালীন ভোগ দখল জনিত অধিকার বাই প্রেসক্রিপশন, যেটা সম্পর্কে সেকশন 28-এ উল্লেখ করা আছে। আর সুখাধিকার অর্জনের মাধ্যমে বাই ইজমেন্ট, সেকশন 26-এ। দেখি সুখাধিকার সমূহ লাভ, অ্যাকুইজিশন অফ রাইটস টু ইজমেন্ট। সুখাধিকারটা আমরা কিভাবে পেতে পারি? অপরের সম্পত্তিতে একাধারে, বিষয়গুলো খেয়াল করেন আপনারা, একাধারে শান্তিপূর্ণভাবে জ্ঞাত অনুসারে ও নির্দিষ্ট নির্দিষ্ট সময়কাল ধরে, 4টি বিষয়। একাধারে, শান্তিপূর্ণভাবে, জ্ঞাতানুসারে এবং নির্দিষ্ট সময়কাল ধরে কেউ যদি আলো বাতাস পানি পথ চলার অধিকার করে নেয়, তখন সেটাকে আমরা কি বলছি? সুখাধিকার। এবং কোনো ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে 20 বছর এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। আর এখানে এই যে 2 লেখা বা 2 লেখা হচ্ছে 2 বছরের মধ্যে মামলা করা যাবে। আচ্ছা, এরপর দেখেন 27, পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর ক্ষেত্রে সময়ের অব্যাহতি, অর্থাৎ অনুমতি সময়কাল বাদ যাবে। আচ্ছা, এটা আমি একটু উদাহরণ দিয়ে বলি, সব এভাবে বলতে গেলে আমি আশা করি অনেক সময় লেগে যাবে। পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি, এটা বিষয়টা হচ্ছে কি, ধরেন আমার হোম ডিস্ট্রিক্ট ফেনীতে বা নোয়াখালীতে। তো যাই হোক, আমার ধরেন হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে, আমি হচ্ছে কাউকে থাকতে দিছি, অনেকটা টাইম হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে। আমি যখন নোয়াখালী গিয়েছি, যাওয়ার পরে আমি যাকে আমার প্রপার্টি দেখাশোনা করতে দিছি, সে বলল কি, যেহেতু 15 বছর হয়ে গেছে, 20 বছর হতে আরো 5 বছর সময় লাগে। তো তখন আমাকে বলল কি যে দিদি, আরো হচ্ছে 5 বছর সময় আমরা থাকতে চাই বা আরো কিছুদিন থাকতে চাই। তো 5 বছর ঠিক ক্রস হয়ে যাওয়ার পর তারা আদালতে যে সুখাধিকার ক্লেম করলো, ইজমেন্ট ক্লেম করলো, তখন আদালত বলবে যে তুমি, তোমার তো কন্টিনিউ 20 বছর হয়নি, তুমি যে ওই যে 15 বছর পরে এসে অনুমতি নিছো, অনুমতি নিছো মানে আগের যে সময় আছে সব বাদ যাবে। আচ্ছা, এরপরে দেখেন 27 চলে গেল। 28, সম্পত্তির অধিকার বিলুপ্তি। কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি প্রকাশ্যভাবে মালিকের সামনে 12 বছর ধরে দখলে রাখে এবং দখলকারী সত্ত্ব পাকা হয় এবং আসল মালিকের মালিকানা সত্ত্ব নষ্ট হয়। যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু নতুন আইন আসছে, সুতরাং এটা নিয়ে এই হলো বিষয়। আর এখানে হচ্ছে আমরা দেখব 28 ধারা, যদি আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হয় সেই ক্ষেত্রে 12 বছর, আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে সেম সিস্টেম 60 বছর। আর ব্যতিক্রম, মোস্ট ইম্পর্টেন্ট ধারা, ব্যতিক্রমে এসে কি বলছে? ব্যতিক্রমে এসে যে বিষয়টা আপনাদের বলছে, সে বিষয়টা বলছে হচ্ছে ব্যতিক্রম, তামাদি আইনের কোনো বিধান বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিশেষ আইন বলতে অর্থ ঋণ আদালত আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এ ধরনের কিছু আইন আছে, সেই ক্ষেত্রে তামাদি আইনের এই বিধানগুলো প্রযোজ্য হবে না। এছাড়াও আসেন আমরা এখন একটু ব্যতিক্রমটার, আচ্ছা, এখন যেহেতু সময়ও 10টা 16 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু করি, যে হিস্ট্রিতে একটু চলে যাই শর্টকাট, না হলে আপনারা অনেকেই বলবেন যে না ম্যাডাম পড়ালো আমাদেরকে একটু আইনের ইতিহাস সম্পর্কে বুঝালো না।
তারপর ওভারঅল হচ্ছে আমাদের পেইড ক্লাস 2 তারিখ থেকে শুরু হবে, ওখানে ইনশাল্লাহ আরো ডিটেলসে আপনারা জানতে পারবেন। আচ্ছা দেখেন, আমি এখানে আপনাদের সুবিধার্থে যতগুলো এমসিকিউ এই রিলেটেড আসে সবগুলো, মানে আমার জানা মতে যতগুলো এমসিকিউ আসছে ততগুলো সবগুলাকে একসাথে করার চেষ্টা করেছি। আমার কথা কি বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার আছে তো? হ্যাঁ, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমি কি বলছি, যে তামাদি আইন হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 সালের একটা আইন। তো এখানে এটা 1908 সালের আইন। উপমহাদেশে সর্বপ্রথম ইংরেজি তামাদি আইন খণ্ডাকারে প্রবর্তিত হয়, খণ্ডাকারে প্রবর্তিত হয় বা সর্বপ্রথম তামাদি আইনের ব্যবহার শুরু হয়। দেখেন এমসিকিউ কিন্তু দুইটা, একটা হচ্ছে তামাদি আইন খণ্ডাকারে কবে প্রবর্তিত হচ্ছে এবং সর্বপ্রথম তামাদি আইনের ব্যবহার কবে শুরু হচ্ছে এই সম্পর্কে। 1700 সালটা কত, 93 সাল। অ্যান্সার একটা, কোশ্চেন দুইটা একই সাথে, 1793। একই সাথে অ্যান্সার একটা, কিন্তু কোশ্চেন দুইটা চেঞ্জ করে আসে। আচ্ছা এখানে দেখবেন আরেকটা খেলা, সেটা হচ্ছে তামাদি আইন হিসেবে বিধিবদ্ধ হয় কত সালে? 1859 সালে। তামাদি আইন সর্বপ্রথম পূর্ণাঙ্গ আইনে বিধিবদ্ধ হয় কবে? একই সাল। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কবে? সেটাও একই সাল। সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয় কত সালে? সেটাও একই সাল। আচ্ছা, এরপরে দেখেন সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় কবে? 1862 সালে। বর্তমানে বাংলাদেশে তামাদি আইনের প্রকাশকাল কত? 7ই আগস্ট 1908। তামাদি আইন কার্যকর করা হয় বর্তমান কবে? 1লা জানুয়ারি 1909। কত নং আইন? এটা হচ্ছে 8 সালের 9 নং আইন। আচ্ছা, এটি কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। মোট ধারা কয়টি? 32টি, তবে বর্তমানে বলবৎ আছে 29টি। আচ্ছা, তফসিল কয়টি? 3টি। অনেক সময় যদি এরকম আসে কত এবং কত নং তফসিল বাতিল, 2 ও 3 নং তফসিল বাতিল, বেঁচে আছে শুধু একটা, সেটা হচ্ছে 1 নং, এবং সেই 1 নং এর ভিতরে ভাগ আছে 3টি। আচ্ছা, মোট অনুচ্ছেদ কয়টি? 183টি। 183টি অনুচ্ছেদ কোথায় উল্লেখ করা আছে? প্রথম তফসিলে। সর্বশেষ সংশোধন 2004 সালে। তামাদি আইনের 2টি ধারা তৎক্ষণাৎ বলবৎ করা হয়, 1 এবং 31। 31 তো নাই। তামাদির সময়সীমা সংক্রান্ত ধারা 3 থেকে 25। দেখেন, তামাদি আইন প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন হলেও ধারা 26 এবং 28 হলো সাবস্টেন্টিভ ল বা তত্ত্বগত আইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে একটা ক্লাসে এত ডিটেলসে তো সম্ভব হয় না। দেখেন, মূল দেওয়ানি, মূল মামলা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়। অর্থাৎ দেওয়ানি, মূল মামলা, দেওয়ানি সকল ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আর ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ফৌজদারি শুধু আপিল এবং দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্পেশাল ল বা জেনারেল লতে তামাদির উপর ভিন্ন কোনো বিধান থাকে, সেক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপিল করতে হবে আপনার 30 দিনের মধ্যে বা 60 দিনের মধ্যে, কিন্তু তামাদি আইনে বলছে একরকম, তামাদিটা প্রযোজ্য হবে না। স্পেশাল লতে যেটা বলছে সেটাই। তামাদি আইন রিভিশন সংক্রান্ত কোনো বিধান নেই। সর্বোচ্চ তামাদি সময়সীমা কত? 147, 48, 49 অনুচ্ছেদ মোতাবেক 60 বছর এবং সর্বনিম্ন 150 মোতাবেক 7 দিন। প্রথম তফসিলে তামাদির সময়সীমা 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছর। প্রথম তফসিলে ওই যে বললাম 3টি ভাগ, টোটাল তফসিল ছিল 3টি, 2 এবং 3 নং বাতিল, 1 নং তফসিল জীবিত আছে। সেই 1 নং তফসিলের ভাগ হচ্ছে 3টা। অর্থাৎ তামাদির যে সময়সীমা, কতদিনের মধ্যে আমাকে মামলা করতে হবে? 6 মাস, 1 বছর, 12 বছর, 20 বছর, এই যে সময়সীমাটা এই তফসিলে উল্লেখ করা আছে। এই তফসিলটাকে আবার 3টা ভাগে, প্রথম তফসিলে 3টা ভাগে, কোনো পার্টে মোকদ্দমা সম্পর্কে আলোচনা করছে, কোনো পার্টে আপিল কতদিনের মধ্যে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করছে, কোনো হচ্ছে পার্টে আবেদন কতদিনের মধ্যে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করছে। প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদির মেয়াদ, ওই যে ঘুরে ফিরে সেই একই কথা। তামাদি আরবি শব্দ, এর অর্থ নির্ধারিত সময় অতিক্রম করা। আচ্ছা যাই হোক, আমি আসলে লাস্টের দিকে খুব দ্রুত টেনে ফেললাম। তো এখন আসেন, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আশা করি মোটামুটি শেষ। এখন তৃতীয় পার্টে আসেন। আপনারা যারা আসন্ন বার কাউন্সিলে পরীক্ষার্থী বা পরীক্ষা দিতে চাচ্ছেন বা ইনশাল্লাহ যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এখন একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে, ধরেন আমি তো পড়ালাম, আমি কেন, অনেক টিচাররাই আপনাদেরকে পড়িয়েছে বা পড়াবে বা অনেকের কাছে আপনার পড়ে থাকেন। যাই পড়েন না কেন, দিন শেষে পরীক্ষা আপনাকেই দিতে হবে, নিশ্চয়ই আমি দিব না। তো যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যেই বলা, আপনারা যখন পড়াটা শেষ করবেন, ঘুমানোর আগে রাত্রেবেলা নিজেকে মানে নিজের কাছে নিজের প্রশ্ন করবেন যে আমি আজকে কি কি শিখেছি।
বা আমি আজকে সারাদিন যা যা শিখেছি সেগুলো আমার মনে আছে কিনা। ঘুমানোর আগে মোবাইল না দেখে সেই জিনিসটা রিভাইজ করবেন। কিভাবে রিভাইজ করবেন দেখেন, ধারা 3, তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল। ধারা 4, ধারা 4 কি? মেয়াদ উত্তীর্ণের যেদিন আদালত বন্ধ থাকবে সেদিন যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে যেদিন খুলবে সেদিন হচ্ছে দায়ের করতে হবে। 5-এ কি? বিলম্ব মওকুফের আবেদন। 6-এ কি? আইনগত অপারগতা। 7-এ কি? 8-এ কি? 9 কন্টিনিউয়াস প্রসেস আপনার হচ্ছে। 10-এ কি আছে? ট্রাস্টির বিরুদ্ধে মামলা করা যায় না। 11-তে কি আছে? বৈদেশিক চুক্তি। তো এইভাবে খুব শর্টলি দেখেন, একটা জিনিস খেয়াল করবেন যারা এখানে আছেন, এই যে শীটটা, এই শীটটা মাত্র, টোটাল শীটটা হচ্ছে 4 পাতা, মানে এপিট ওপিট ধরে 7টা ই। আর যদি ফুল সেট হিসাব করা হয় তাহলে 3 পাতা আর অর্ধেক। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে করব, অ্যাকোরিয়াম থেকে মাছ তোলার পদ্ধতি শিখাবো। তো শেখানোর সিস্টেমটাই এটা, যে আপনি আপনার পড়াটাকে যত শর্টলি নিয়ে আসতে পারবেন ততই আপনার মনে থাকবে। আপনারা নিজেরা নোট করেন, নিজেদের খাতায় নিজেরা লিখে রাখেন, এবং শর্ট করে নোট করার পরে যখন কোনো প্রবলেম ফেস করবেন যে না এটা এটা আমার কাছে মনে হচ্ছে যে এই এমসিকিউটা নতুন, তখন আপনি ওই সেকশনের পাশে ছোট করে লিখে রাখেন। আমি কি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। যখনই আপনারা ধরেন একটা, আমি এখানে একটু করি যদি দেখা যায় কিনা, যে যখনই আমরা একটা খাতায় দেখবো যে আমার তামাদি আইনটা আমার 2টা পাতায় হয়ে যাচ্ছে, আমি খুব সহজে রিভাইজ দিতে পারছি, খুব সহজে আমি চোখ বুলাতে পারতেছি, তখন না আপনার জন্য এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে। এবং সব সময় চোখ বন্ধ করে মুখস্থ করার চেষ্টা করবেন, যে আমি চোখ বন্ধ করেন বা খুলে রাখেন, আমি একটানা 29টা ধারা বলবো। প্রথমে আপনারা ধারাগুলা বলবেন, এরপর ধারাগুলোর সাথে ছোট ছোট যে পয়েন্টগুলো, এটা বাধ্যতামূলক, এটার বিষয়বস্তু 3টি, এটা বাদীর জন্য না, এটা বিবাদীর জন্য, আচ্ছা ঠিক আছে 3 ধারা শেষ। 4 ধারা এটা বলছে, 4 ধারাও বিষয়বস্তু 3টি। 5 ধারা 5টি ক্ষেত্রে প্রযোজ্য, প্রযোজ্য না আপিল, প্রযোজ্য না মূল মামলার ক্ষেত্রে, বিবাদীর ক্ষেত্রে। 6 ধারা হচ্ছে 3টি ক্ষেত্রে প্রযোজ্য, আইনগত অপরাগত ব্যক্তি 3 শ্রেণীর। তো এই যে শর্টকাট শর্টকাট যে বিষয়গুলো, আমি আশা করি এইভাবে যদি আপনারা পড়েন আপনাদের শেষ সময়ের যে প্রস্তুতিটা এটা ভালো হবে। এবং একটাই টেকনিক, যত শর্ট করে আপনারা নোট করে মাথায় নিয়ে আসতে পারবেন অতই আপনাদের জন্য ভালো হবে। আশা করি, যদিও অনেক শর্ট, লাস্টের দিকে হয়তো অত ভালোভাবে কমপ্লিট করা সম্ভব হয়নি, তারপরও আশা করি নেক্সট ক্লাসে আরো বিস্তারিত পড়া হবে। তো আজকে তো